আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে এর 224 ও 25 পৃষ্ঠার পাঠগুলো আলোচনা করব এবং একক কাজগুলোর সমাধান করব। দেখো, প্রথমে আমাদের বলছে মধ্যক। ধরো কোনো এক অফিসের 4 জন কর্মচারী মাসিক বেতন যথাক্রমে 15,000, 16,000, 17,000 ও 18,000 টাকা। তোমরা ইতোমধ্যে গড় নির্ণয় করা শিখেছো। হিসেব করে দেখো তো এই 4 জন কর্মচারীর মাসিক বেতন গড়ে কত টাকা, হিসেবটি নিচের খালি ঘরে করো। তো দেখো এখানে হিসেবটি করে রেখেছি। মাসিক গড় বেতন সমান কী হবে, মোট বেতন বাই অর্থাৎ ভাগ মোট কর্মচারী। তো এখানে মোট বেতন কত হচ্ছে, 15,000 যোগ 16,000 যোগ 17,000 যোগ 18,000 ভাগ 4। তাহলে দেখো এই 4টা যোগ করলে হচ্ছে 66,000 টাকা, তাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 16,500 টাকা। এখন বলছে কিন্তু যিনি ওই অফিসের প্রধান তার মাসিক বেতন কত, 75,000 টাকা। এখন তাকে নিয়ে মোট 5 জনের মাসিক বেতন গড় বেতন হিসাব করো কত টাকা পেয়েছো। তো দেখো তাহলে এখানে 15, 16, 17, 18,000 ছিল, তার সাথে যোগ হবে কত, 75,000, তাকে ভাগ হবে 5 দিয়ে। তো দেখো এখানে এটা করে দিই, তাহলে 15,000 যোগ 16,000 যোগ 17,000 যোগ 18,000 যোগ কত হবে, এটা শেষ আছে 75,000, 75,000। একে ভাগ হবে কত দিয়ে, ভাগ হবে 5 দ্বারা, কারণ এখানে 5 জন আছে। তাহলে দেখো এই 5টা যোগ করলে কত হবে, এই 5টা একসাথে যোগ করলে হচ্ছে 1,41,000 হচ্ছে। তাকে ভাগ হবে কত দিয়ে, ভাগ হবে 5 দিয়ে। তো একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এখানে 28,200। তাহলে 28,200, তাহলে সেক্ষেত্রে কত টাকা গড় হচ্ছে, 28,200 টাকা। এখন বলছো দেখো যে তোমরা এরই মধ্যে জেনেছো গড় মান এমন একটি সংখ্যা যা উপাত্তসমূহের প্রতিনিধিত্ব করে। তাহলে তোমাদের পাওয়া গড় মানটি কি সকল উপাত্তের কেন্দ্রীয় মান, অথবা উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে সংখ্যাটি কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি হয়? যদি না হয় সেক্ষেত্রে এর কারণ খুঁজতে হবে। কারণটি হলো প্রদত্ত উপাত্তের মধ্যে 2-1টি যদি অন্যান্য মানগুলোর তুলনায় অনেক বড় বা অনেক ছোট হয় তখন উপাত্তসমূহের গড় মান তাদের কেন্দ্রীয় মানের কাছাকাছি থাকে না, অর্থাৎ উপাত্তের গড় এক্ষেত্রে ভালো ফল দিতে পারে না। এই ধরনের পরিস্থিতিতে উপাত্তের গড় মানের চেয়ে মধ্যক অনেক বেশি কার্যকরী হতে পারে। কিন্তু মধ্যক কী? তাহলে মধ্যক কী? মধ্যক হলো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আরও একটি মাপক। ষষ্ঠ শ্রেণীতে মধ্যক সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। তাই তোমরা জেনেছো অবিন্যস্ত উপাত্তগুলোকে তাদের মানের ক্রমানুসারে সাজানো হলে মধ্যক উপাত্তগুলোকে সমান 2 ভাগে বিভক্ত করে। তাহলে অফিসের 5 জনের মাসিক বেতন হতে প্রাপ্ত টাকার সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর যে মানটি উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে ওই মানটিকে বক্স করে চিহ্নিত করো। তাহলে দেখো এখানে আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি, 15,000 সবচেয়ে ছোট, তারপর 16,000 বড়, তারপর 17,000, 18,000, এরপর 75,000। তো মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পরে দেখো যে এই মানটি, যে এই মানগুলোকে সমান 2 ভাগে ভাগ করেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 17,000 উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করেছে। এরপরে 225 পৃষ্ঠায় বলছে দেখো যে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজানোর পর মধ্যম মানটির কোনো পরিবর্তন হয় কিনা যাচাই করো। তো দেখো এখানে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে প্রথমে যাবে বড়টা 75,000, 18,000, 17,000, 16,000, 15,000। তাহলে এখানে মাঝখানে হচ্ছে কোনটা, একটা দুইটা বাদ, একটা দুইটা বাদ, তাহলে মাঝখানে হচ্ছে 17,000। তাহলে এখানেও কিন্তু সে মানটা একই হচ্ছে। তাহলে এখানে লিখতে পারি যে 17,000 উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করেছে, এক্ষেত্রে মধ্যম মানটির কোনো পরিবর্তন হয়নি। এখন বলছে অফিসের প্রধান সহ মোট 5 জন ছিল, তাই তুমি 5টি উপাত্ত পেয়েছিলে। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানোর পর ঠিক মাঝখানে একটি সংখ্যায় পেয়েছো এবং ওইটি ছিল কি, মধ্যক। কিন্তু তাদের সঙ্গে যদি আরও একজন কর্মচারীর অংশগ্রহণ করতো এবং যদি তার মাসিক বেতন 20,000 টাকা হতো তখন উপাত্তের সংখ্যা হতো মোট কয়টি, 6টি। সেক্ষেত্রে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে মাঝামাঝি স্থানে কটি উপাত্ত পাওয়া যেত এবং সেক্ষেত্রে উপাত্তগুলোর মধ্যে কী হতো, তোমার ভাবনা ও হিসাবটি নিচের ঘরে লিখে ফেলো। তো দেখো এখানে জোড় সংখ্যক উপাত্ত থাকলে মাঝখানে 2টি কয়টা থাকবে, 2টি উপাত্ত থাকবে, তখন মধ্যক হবে উপাত্ত দুটির গড়। যেমন দেখো এখানে 6টা মোট আছে, 6টা। তো এখানে উপাত্ত থাকবে
তখন মধ্যক হবে কি উপাত্ত দুটির গড়। তাহলে দেখো একটা দুইটা বাদ দিলাম, একটা দুইটা বাদ দিলাম, তাহলে দেখো এখানে মাঝখানে থাকছে কয়টা, দুইটা সংখ্যা থাকছে, 17,000 এবং 18,000। এক্ষেত্রে আমাদের মধ্যক হবে কি এই 17 আর 18 যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে আমরা লিখি যে গড় সমান কী হবে, 17,000 যোগ 18,000, একে ভাগ দিতে হবে কত দিয়ে, 2 দিয়ে, ভাগ 2। তাহলে দেখো এখানে 17,000 18,000 যোগ করলে 35,000 হয়, 35,000, তো ভাগ 2। তো 35,000কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 17,500 হবে। তাহলে এখানে গড় বা এখানে মধ্যক কত হবে, এখানে 17,500। এবার বলছি দেখো, তুমি যদি মাঝামাঝি স্থানে দুটি সংখ্যা পেয়ে থাকো তবে মধ্যক হবে ওই সংখ্যা দুটির গড় মান। তাহলে আমরা বলতে পারি অবিন্যস্ত উপাত্তের সংখ্যা যদি n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মধ্যক হবে কি n+1/2 তম পদ, কিন্তু n জোড় সংখ্যা হলে সেক্ষেত্রে মধ্যক হবে কি n/2 তম পদ ও n/2 + 1 তম পদ। এক্ষেত্রে কিন্তু দুটো সূত্র আছে দুইটা, যদি n যদি বিজোড় হয় তাহলে n+1/2, আর n যদি জোড় হয় তাহলে n/2 তম ও n/2 + 1 তম পদ দুটির সাংখ্যিক মানের গড়। এবার হচ্ছে দলগত কাজ, প্রত্যেক দল নিজেদের সংগ্রহ করা উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করা গড় ও মধ্যকের মধ্যে কোনটি অধিক কার্যকরী এবং কেন তা যুক্তিসহ ব্যাখ্যা করো। তো দেখো এখানে আমরা লিখলাম দলগত কাজের সমাধান। আমাদের সংগৃহীত যে গত 1 মাসের 8ম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির উপাত্ত, এটা আমরা 30 দিনের উপাত্ত নিলাম এখানে। তো এরপরে দেখো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে এখানে আমরা কী করলাম, ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজালাম। সাজানোর পরে দেখো এখান থেকে আমাদের 30 দিনের উপাত্ত আছে। তাহলে এখানে আমরা বলেছি কয়দিন, 1 মাসে বা 30 দিনে। তো এখান থেকে আমরা 14টা করে বাদ দেবো, 28টা, তাহলে মাঝখানে থাকবে 2টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা বাদ দিলাম। তাহলে এখানে দিলাম, এবার এদিক থেকে 14টা বাদ দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমাদের এই দুইটা মান হচ্ছে মাঝখানে থাকছে আমাদের। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব মধ্যক সমান কী হবে, মধ্যক সমান হবে 65 যোগ 67 ভাগ 2। তাহলে 65 আর 67 যোগ করলে কত হবে, এটা হচ্ছে 132। তাহলে 132 ভাগ 2, 132কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, এখানে 66 হবে। তাহলে এখানে আমাদের মধ্যক হচ্ছে কত, 66। তো দেখো এখানে আমরা গত যে পার্টটা পড়েছিলাম, গত পর্বে আমরা আমাদের উপাত্তগুলোর যে গাণিতিক গড় সেটা পেয়েছিলাম 67.0333। তো তোমরা যারা এটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো এরপর আমাদের বলা ছিল যে কোনটি অধিক কার্যকরী। তো এখানে আমরা দেখো এটার ব্যাখ্যা দিয়েছি। ব্যাখ্যায় বলছি দেখো, আমাদের উপাত্তগুলোর মানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, এ সকল ক্ষেত্রে গড় মানই অধিক কার্যকরী হয়। আমাদের যে আমরা যে গড় মানটা পেয়েছি, যদিও এখানে গড় ও মধ্যকের মধ্যে কি খুব বেশি পার্থক্য নেই, তাই সেক্ষেত্রে এখানে কি গড় মানটা অধিক কার্যকরী হয়। দেখো সর্বশেষে বলছে আমাদের তোমাদের সংগৃহীত উপাত্তের ক্ষেত্রে গড় ও মধ্যক কিভাবে কাজে লাগবে লিখে রাখো। তো দেখো এখানে বলছে যে একটি শ্রেণীর সার্বিক অবস্থা উঠে আসে ওই শ্রেণীর উপস্থিতির হার দেখে, আর গড় উপস্থিতির হার থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ কি তাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। তো এখানে গড় আরও কী কাজে লাগতে পারে, দেখো এখানে গড় আরও অনেক কাজে লাগতে পারে, যেমন যে প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীদের যে বা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করে কে সবচেয়ে ভালো রেজাল্ট করলো সেটা বোঝা যেতে পারে। এছাড়াও মধ্যক নির্ণয় করে এভাবে আমাদের যে উচ্চতা, গড় উচ্চতা বা মধ্যক উচ্চতা বা উচ্চতা সেটা নির্ণয় করা যায়। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠটি এখানে শেষ করছি। ধন্যবাদ।